তোলার মাস্টার চাইছি না। সর্ষের মধ্যে ভূত আছে। চোখ কান খোলা রাখবো। আমার তো কোনো ঘায়ে লাগার কোনো ব্যাপার নেই। স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। টিভি9 বাংলা আপনার পাশে, শর্মিষ্ঠা আপনার পাশে। কেন এই কথাটা বলছি? কারণ আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারা ন্যূনতম পরিষেবা না পেলে যে কোনো সরকারকে একটুখানি ধাক্কা দিতে পারেন। কেন এই কথাটা বললাম? কারণ শহরের মানুষ মুখ ফিরিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরকম যখনই তথ্য সামনে এলো তারপরই আমরা দেখলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি সমস্ত পুরসভাকে নিয়ে বৈঠকে বসে পড়লেন। বিশেষ করে হাওড়া পুর নিগমের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বেশ কিছু ইস্যু ধরে ধরে তিনি সেখানকার বিধায়ক সকলকে কড়া বার্তা দিয়েছেন। তাই আমার মনে হলো আজকে আপনাদের মতনই আমার জার্নিটা শুরু করি। আমি হাওড়ায় পৌঁছে যাচ্ছি, যে সমস্ত ইস্যু নিয়ে কড়া ধমক দিয়েছেন সেই সমস্ত ইস্যুর বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। হাওড়ার ইস্যুগুলোর মধ্যে কোন কোন ইস্যুগুলোর দিকে বিশেষ করে নজর দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কোন ইস্যুগুলো ধরে ধরে ধমক দিয়েছেন, তার মধ্যে হলো অবশ্যই বেআইনি পার্কিং, বেআইনি জমি দখল, এমনকি সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে, এবং তার পাশাপাশি নোংরা আবর্জনা এবং আরো একাধিক ইস্যু নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে, সরু রাস্তাও 3-4 করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী কড়া বার্তা তো শুনলেন, কিভাবে জনপ্রতিনিধিদের টাকা খাইয়ে বা টাকা খেয়ে কিভাবে বেআইনি কাজ হয়ে যাচ্ছে। আমি শালিমারের দিকে যাচ্ছিলাম, শালিমার স্টেশনের দিকে যাচ্ছিলাম, তো গতকাল মনে আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 39 নম্বর ওয়ার্ডের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে সেখানে কোনো রকম পরিষেবাই পায় না। ঠিক দেখুন, এই শালিমার স্টেশন যাওয়ার পথে রীতিমতো মানে এই জায়গাটা আবর্জনার স্তূপ, এবং ভাবছেন যে এটা হয়তো পরিত্যক্ত জায়গা, তাহলে কিন্তু ভুল করবেন। এই যে আবর্জনা স্তূপ, এখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এর মধ্যে দিয়েই কিন্তু একটা বসতি, এই মধ্যে দিয়ে কিন্তু লোকের প্রত্যেকদিন যাতায়াত করছেন, এখানেই থাকেন, এখানেই কিন্তু খাওয়া দাওয়া করেন। এবং আমি দেখতে পাচ্ছি এই তো দেখুন, কালকে একটা কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জল যেখানে সেখানে কল খোলা থাকে। দেখুন এখানে সেই অবস্থা, জল খোলা রয়েছে, জল পড়ে যাচ্ছে, কিভাবে জল নষ্ট হচ্ছে। আর এখানে যেখানে সেখানে যেহেতু নোংরা আবর্জনা, তাই কাদা, গন্ধ, মানে আমি কথা বলছি কিন্তু বুঝতে পারছেন হয়তো, মানে বুঝতে পারছেন না যে এখানে কতটা অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে যারা থাকে তাদের সঙ্গে একটু কথা বলা যায়। দিদি, এখানে কি রোজ আবর্জনা ফেলে? হ্যাঁ, এখানে রোজ কি আবর্জনা ফেলে? হ্যাঁ, এই মানে আপনার তো 20 মিটারও দূরত্ব নয়, মানে বেশ একেবারে আপনার বাড়ির উল্টো দিকে আমি মাছি ভ্যান হতে দেখছি। অস্বস্তি হয় না গন্ধে? এই গন্ধে থাকতে পারেন না? থাকতে পারেন। কেউ কোনো ব্যবস্থা নেয় না? জানে যে আপনাদের এরকম সমস্যার মধ্যে থাকতে হয়? আমরা অনেক বলে কর্পোরেশনের জায়গা, আমরা কর্পোরেশনের জায়গায় থাকি বলে কিছু বলা যায়। কর্পোরেশনের জায়গা থাকেন তো আপনি তো ভোট দেন তো, তার মানে তো আপনার ন্যূনতম পরিষ্কার পরিবেশে থাকার অধিকার রয়েছে। অনেকবার বলেছি দিদি, বুঝতে পারছে না এরা, নাহলে আমাদের এই গন্ধে থাকা এই লাগে। বাড়ির লোক তো অসুস্থ হয়ে পড়বেন। তো কি করব, কষ্টে থাকতে হয়, গরিব মানুষ। একদম গরিব মানুষ, কিছু করার নেই, কিন্তু ভোট দিচ্ছেন, ক্ষমতায় আনছেন, জনপ্রতিনিধি চুজ করছেন, কিন্তু পরিষেবা পাচ্ছেন। আরো কয়েকজনের সঙ্গে আমি কথা বলি, যেহেতু আমি এই পাড়ায় একটা জ্বলন্ত উদাহরণ পেয়েছি। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেশ কিছু ইস্যু ধরে ধরে কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আজকে আঁখো দেখি হাল আপনাদের সামনে।
এই গন্ধের মধ্যে থাকেন কি করে? কি করবো দিদি, এখানে বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, কে কিছু করে না, আমাদের এমনি থাকতে হয়। মানে আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরের সামনে মাছি ভ্যান ভ্যান করছে। আমি জানি না দর্শকরা কতটা বুঝতে পারছেন, এখানে গন্ধ যেমন আছে, মানে চোখের দেখতে কেউ খুব মানে খুব খারাপ পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, অসুস্থ হয়ে পড়বেন। তবে তো দেখতে পাচ্ছি বাচ্চা আছে ঘরে। হ্যাঁ, আমাদের হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, এই নিয়ে আমরা কত বলেছি, তাও এরা কোনো চিকিৎসা করছে না। এরা অনেকবার বলেছি আমরা। এই সমস্যাটা কতদিনের? আপনি এখানে কতদিনের? দিয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি তখন বেঁচে ছিল ততক্ষণ আছে, মানে সেই পুরোনো দিনের সমস্যা, পুরোনো যে সমস্যাটা আছে এখানে। মানে কেউ কিন্তু দায় এড়াতে পারবেন না যে 6 বছর ধরে ভোট হয়নি বলে এই ধরনের পরিবেশ, এটা কিন্তু নয়। এই সমস্যা কিন্তু হাওড়ার অনেক আগে থেকে, সেই সমস্যা নিয়ে এখন তারা অনেক জিনিসের অসুবিধা এখানে। দেখছো জায়গাটা এত খারাপ জায়গা, যেখানে মানুষ বাচ্চা পড়ে যায়, ভেঙে যায় পা হাত। একদম এখানে খেলাধুলা বাইরে বাচ্চা করতে পারবে না। একে তো সত্যি পরিবেশ খারাপ, রাস্তাও খারাপ, তাই তো? বৃষ্টি পড়লে পুরো জল, এত তো জল জমে যায় এখানে, পুরো নর্দমায় জল ঘরে ঢুকে যায় আমাদের। এত সমস্যা খারাপ আছে এখানে। যখন ভোট হয় তখন তো লোকজন আসে আপনাদের কাছে ভোট চাইতে, তো আমাদের ভোট দেয়, তখন বলি করে দেবো, লেকিন করে না ওরা। অনেকবার বলেছে এই কথাটা। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করবো। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জলে ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। চলুন, আরো অনেক সমস্যা রয়েছে। এটা তো একটা ইস্যু ধরে দেখালাম এবং 39 নম্বর ওয়ার্ডে একটা পার্ট ধরে দেখালাম, আরো অনেক কিছু আছে। চলুন বেরোনো যায়। এলাকার তৃণমূল বিধায়কদের ভূমিকা নিয়ে তো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন এবং তৃণমূল বিধায়ক তারাও পাল্টা উত্তর দিচ্ছেন। দুটো লোকের চোখ দিয়ে গোটা পৌরসভা দেখা সম্ভব নয়। আমরা কর্পোরেশনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না, কাউন্সিলররা তার এলাকা দেখত, এখন সেটাও নেই। দীর্ঘদিন ধরে 6 বছর ধরে নেই। কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা, কিন্তু বেশিরভাগই তো ইনঅ্যাক্টিভ। যারা জানে আমি টিকিট পাবো কিনা ঠিক নেই, আমার এলাকা মহিলা হয়ে গেছে, তারা কিছুই করছে। আমার তো কোনো গায়ে লাগার কোনো ব্যাপার নেই। এখন দিদি বলেছেন যার গায়ে লাগার ব্যাপার আছে তার গায়ে লাগবে, তার দোষে আমি সাব্যস্ত হব, দোষী সাব্যস্ত হব, এটা ঠিক নয়। এই যে রাস্তাটা সোজা গেছে না, যে খারাপ রাস্তার অবস্থা দেখছেন, পুরো খোয়া বেরিয়ে গেছে, পাথর বেরিয়ে গেছে, এই রাস্তাটা কিন্তু সোজা শালিমার স্টেশনে যাচ্ছে, যেখানে প্রচুর দূরপাল্লার ট্রেন এসে থামেন। সেই এখানকার রাস্তা নাকি এই অবস্থা। বুঝতে পারছেন তো মানুষ, মানে সাধারণ নাগরিক কতটা পুরো পরিষেবা পাচ্ছে। হাওড়ার 39 নম্বর ওয়ার্ডের মধ্যে শালিমার স্টেশন, সেই শালিমার স্টেশন চত্বরে আমি পৌঁছে গিয়েছি কয়েকদিন আগে, মানে এই 16 তারিখ। আপনারা হয়তো ভুলে যান, এই 16 তারিখে এখানে একটা সমস্যার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, বেআইনি পার্কিং এর সমস্যা। সেই সমস্যা নিয়ে আজ কাজ করতে আমি সেখানে চলে এসেছি, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই ইস্যুটাও তুলে ধরেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রেলের পক্ষ থেকে একটা কার পার্কিং এর বোর্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা যেহেতু রেলের জায়গা, তাই রেল এখানে ঘন্টায় 45 টাকার বিনিময়ে গাড়ি রাখতে দেয়, কিন্তু এখানেও অবৈধভাবে কয়েকটা গোষ্ঠী তারা গাড়ি পার্কিং এর কাজ চালিয়ে যায়। কখনো কারুর কাছ থেকে 200 টাকা, কখনো কারুর কাছ থেকে 250 টাকা। এবং এই অভিযোগটা উঠছে যে তৃণমূলের 2 গোষ্ঠী রীতিমতো এখানে সেই অবৈধভাবে পার্কিং এর কাজটা করে। এই কয়েকদিন আগে 16 তারিখের কথা যখন বললাম, এই অবৈধ পার্কিং কে ঘিরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এলাকার সমস্ত বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়, এমনকি মহিলাদের মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এই নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কড়া বার্তা দিলেন, তারপর আমরা এই এলাকার বিধায়ক নন্দিতা চৌধুরীর সঙ্গে কথা বললাম। তিনি বলছেন হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, কিন্তু তিনি বিষয়টা খতিয়ে দেখবেন। এদিকে এখানকার এলাকার প্রাক্তন কাউন্সিলরের সঙ্গেও আমাদের কথা হয়েছিল, তিনি কিন্তু বরাবরই ওই ঘটনার পর থেকে বরাবরই বিষয়টা অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু 39 নম্বর ওয়ার্ডের মানুষ, এই শালিমার স্টেশন চত্বরের মানুষ কি বলছেন, একবার তাদের সঙ্গেই কথা বলা যাক। क्या लगता है यहाँ पे इलीगल पार्किंग का तो एक प्रॉब्लम है? हाँ, पार्किंग से तो झमेला हुआ है। अच्छा, आप लोगों के ऊपर टॉर्चर हुआ है? हाँ, ईटा चला, माथा फूटा, टाली फूटा, सब घर तोड़ दिया। ये गाड़ी तोड़ा, खिलाफ तोड़ा। আপনি ছিলেন সেদিন ঘটনার দিন? কি মানে এখানে তো পুরো ভাঙচুর করা হয়েছে, এখনো পর্যন্ত দেখছি টালি ভাঙা। এই তো আমি দেখতে পাচ্ছি টালি ভাঙা রয়েছে এখনো পর্যন্ত। সব ভেঙে দিয়েছে, তো সব ভেঙে দিয়েছে। আমাদের বাইক ভেঙেছে, আমাদের দোকান ভেঙেছে, সব কিছু ভেঙে দিয়েছে আমাদের। আজকে সকাল থেকে এখানে পুলিশ ঘুরছে, অন্যদিন পুলিশ থাকে না? রোজ থাকে না? এক সপ্তাহ ছিল, এক সপ্তাহ ছিল। ওই ঘটনার পর এক সপ্তাহ ছিল। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে খোদ পুলিশ মন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী বলেছেন আর বেআইনি পার্কিং নয়। কি মনে হচ্ছে কাজ হবে এবার? কি জানি,
আমি খরচ আছে যে বলতে পারবো কি বর্ষা। আমি নজর দিইনি, আমি হয়তো সেই জায়গাটাকে একটু অ্যাভয়েডই করি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার উচিত হয়। আমি যেরকম কনজারভেন্সির কাজ দেখি সেইভাবেই আমারও হয়তো এই দিকে এই পার্কিংটা নিয়ে আগে আরেকটু ভাবলে ভালো হতো। মুখ্যমন্ত্রী কড়া বার্তা, তারপরে কিন্তু কড়া পদক্ষেপ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি 18 নম্বর ওয়ার্ডে পৌঁছে গিয়েছি, যেখানে বেআইনি নির্মাণ, এবং এই 18 নম্বর ওয়ার্ডে যে তারামায়ের মন্দির চত্বর এলাকা না, ঘিঞ্জি জায়গা, এবং সেই ঘিঞ্জি জায়গায় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না, বেআইনি নির্মাণ যেভাবে গুজিয়ে উঠছে। আমি দেখতে পাচ্ছি এখানে রীতিমতো এই ছাদটা কেটে দিয়ে চলে গিয়েছে, পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র একটা ঘর না, পাশের ঘরটারও এই অবস্থা। সঙ্গে সঙ্গে মানে 24 ঘন্টাও কাটেনি, 24 ঘন্টার মধ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের ছবি। মানে এখানে কি আপনারা থাকতেন? আচ্ছা, এখানে কি মানে ভাঙলো কেন? আগে একবার ভেঙে দিয়ে গেছে, পুরো ভাঙা হয়নি বলে ফেরে এবারে ভাঙতে। আচ্ছা, মানে এটা বেআইনি ভাবে কি প্রমোটার দাঁড় করিয়ে দিয়েছে? হ্যাঁ। সমস্যাটা কি? এটা ভাঙা হচ্ছে কেন? মানে এই ফ্লোরটার কোনো পারমিশন নেই? যে কথাটাই কিন্তু বলেছেন যে G+4 বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে, কিন্তু এই ফ্লোরটার, এই তলটার কোনো রকম পারমিশন নেই, সেই কারণে রাতারাতি ভেঙে দিয়ে চলে যাওয়া হলো পুরসভার পক্ষ থেকে। এই যে আমি দেখতে পাচ্ছি গায়ে গা লাগিয়ে সব একের পর এক বাড়ি, রাস্তা খুব কম চড়া, এই রাস্তায় দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না? পারে। তো এই এতটাই ঢুকতে, আমি দেখতে পাচ্ছি এখানে G+4 এর বেশি পারমিশন দেওয়া হয়, মানে নিয়ম তো নেই। বলতে পারবো না সেটা কিভাবে হয়, মানে হয়ে যাচ্ছে, গজিয়ে উঠছে। কিন্তু আজ যদি এই বাড়িটাতেই আগুন লাগে, দমকল ঢুকতে পারবে না? ঢোকার পজিশন এখানে রাস্তা নেই। মানে কি হচ্ছে এইভাবে? গোটা হাওড়াতে এইভাবে অবস্থা, আপনারা থাকেন কি করে? জীবন হাতে নিয়ে থাকেন তো? অবশ্যই জীবন হাতে নিয়ে থাকি। এত বড় কনস্ট্রাকশন দাঁড় করাতে তো রাতারাতি হয় না। মানে সময় নিয়ে হচ্ছে, সবাই দেখছে আর কি। পৌরসভা তো দেখছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আর এই জায়গাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে না, এসব আর করলে চলবে না, কারণ মানুষের ক্ষোভ জমছে, যে ক্ষোভের প্রভাবটা ভোট বাক্সে গিয়ে পড়ছে। বেআইনি বিল্ডিং হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, বেআইনি বিল্ডিং তো হচ্ছে। আমি তো নিজে ববিকে বলেছিলাম যে একটা কড়া আইন নিয়ে এসো, যাতে বেআইনি G+2 এর স্যাংশন, G+5, 6 কেউ কাউকে মানেই না। হাওড়া পুরসভা এলাকা তো এসে দেখছে যে বেনিয়মের ছড়াছড়ি, মানে এখানে লাইট পোস্টে এখন আলো জ্বলছে। আমরা জানি বিকেল 5:30 থেকে সকাল 5:30 অবধি আলো জ্বলার কথা বলা হয়েছে, কিন্তু না, এখন তো আমার ঘড়িতে অন্তত 5টা বাজে। তার মানে বুঝতে পারছেন যে নিয়ম কোথায় কোথায় ভাঙা হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় ধরে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে বিদ্যুতের যে এত খরচ হচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, টাকা কে দেবে? খালি কি ভাবছেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনেই এত গাফিলতি, এত বেনিয়ম? না, গতকাল আমরা যখন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, সেখানে স্পষ্ট যে বিধাননগর পুর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই মুহূর্তে সল্টলেকের কলেজ মোড় চত্বরে রয়েছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক বলেছেন যে ফুটপাথ জবরদখল হয়ে যাচ্ছে, কালো ত্রিপল ফেলা হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। এই দেখুন না, এই দোকানগুলো দেখুন, এই দোকানে ইতিমধ্যে তালা পড়েছে। কেন জানেন? কারণ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কড়া বার্তা দিলেন, সুজিত বসুর নাম করে তিনি উদ্দেশ্যে বার্তা দিলেন, এবং কালো ত্রিপল ঘুরে কিভাবে ফুটপাথ জবরদখল হয়ে যাচ্ছে এই নিয়ে কথা বলেন। তারপরে কিন্তু রাতারাতি অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকে সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরেছি যে সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় কিভাবে পুলিশ প্রশাসন ঘুরলো, এবং সাধারণ মানুষের পাশাপাশি এই যে এখানে যারা দোকান খুলে বসেছেন, যারা ফুটপাথ দখল করে দোকান খুলে বসেছেন, তাদেরকে রীতিমতো সতর্ক করা হয়েছে এবং তাদেরকে 1 রাতের সময় দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই দোকান যারা খুলে বসেছেন তারা তো গুটিয়ে নিয়েছেন, কিন্তু তাদের মাথায় হাত। তারা বলছেন যে যখন আমরা দোকান বসিয়েছি তখন তো আমরা টাকা দিয়েছি, তাহলে এখন আমরা কি করব? এবং শুধুমাত্র দোকান বসানোর সময়, যে ফুটপাতে দোকান বসানোর সময় যে টাকা দিতে হয় তা নয়, মাসে মাসেও টাকা দিতে হয়। তাহলে এবার কি করবেন? কেউ কিন্তু খুব সদ্যই, মানে যখন দোকান পেয়েছেন সদ্যই দোকান রেনোভেট করে নতুন ত্রিপল লাগিয়ে দোকান বসিয়ে ফেলেছেন, কিন্তু হঠাৎ করে গতকাল পুলিশ এসে, ইলেকট্রনিক কমপ্লেক্স থানা পুলিশ এসে তাদেরকে বলছেন যে 1 রাতের সময় দিচ্ছেন। হ্যাঁ, তাদের মাথায় হাত। তার পাশাপাশি যারা এই তথ্য প্রযুক্তি কেন্দ্রে কাজ করেন তারা বলছেন যে এখানে যদি এই দোকানগুলো বন্ধ হয়ে যায় তাহলে তারা খেতে যাবেন কোথায়? কারণ এখানে সত্যি বিভিন্ন মানে দোকান রয়েছে, এবং তাদের এখানকার যারা কর্মীরা রয়েছেন, এই কর্মীরা
কিন্তু এই দোকানগুলোর উপরে নির্ভরশীল। এবার আমি যদি সল্টলেক সেক্টর 3 এর কথা আপনাদের সামনে বলি, সেক্টর 3 আজকে আমরা কি দেখলাম, সেখানে রীতিমতো বুলডোজার চললো। বুলডোজার আমরা এতদিন কোথায় চলতে দেখেছি? এতদিন আমরা উত্তরপ্রদেশে বুলডোজার চলতে দেখেছি, কিন্তু সেই বুলডোজার চলার ঘটনা আজকে আমরা খোদ সল্টলেকে দেখলাম, সেক্টর 3-তে দেখলাম। সল্টলেকের আমরা বিধাননগর পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডে সেখানে পুলিশি অভিযান দেখলাম, সেখানে জবরদখল সরাতে দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন পর বোধোদয়, হঠাৎ করে এখন বোধোদয় হচ্ছে। রাস্তার দুদিক দিয়ে মানুষ যাচ্ছে। আমরা জানি যে শহর কলকাতার বেশিরভাগ জায়গায় কিন্তু ফুটপাত দিয়ে হাঁটা যায় না, মানুষকে মেন রাস্তা দিয়েই হাঁটতে হয়। সেক্ষেত্রেই তো প্রশ্নটা উঠছে যে এতদিন কেউ কিছু জানতো না। প্রশাসনিক কর্তারা তারা তো অফিস যান, অফিস যাওয়ার সময় তো দেখতে পান যে রাস্তার দুধারে কি অবস্থা। সল্টলেকে বড় বড় সরকারি অফিস রয়েছে, সে তারা যখন সরকারি আধিকারিকরা যখন যাচ্ছেন তখন কি তারা বুঝতে পারেন না যে সল্টলেকের কি অবস্থা, ফুটপাতগুলোর কি অবস্থা, রাস্তার কি অবস্থা? সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু করে দিয়েছে সাধারণ মানুষ। তারা যেমন প্রশ্ন তুলছেন, যাদের মাথায় হাত এই মুহূর্তে, সেই ব্যবসায়ীরা যেমন প্রশ্ন তুলছেন, তার পাশাপাশি স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু এটাকে অস্ত্র করে নিয়েছেন। তাহলে আমাকে সবার শেষে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন বলতে হবে, হয়তো সঠিকভাবে মুখস্থ করে বলতে পারবো না, কিন্তু তার সারমর্ম যদি বলতে হয় তাহলে এটাই, ভাবছি এবার ঘুরে দাঁড়াবো, এতদিন কালো মেখেছি দুহাতে এত কাল ধরে। আমি এখানে কালো বলতে এই বিভিন্ন পুর নিগম পুরসভার এই যে বেনিয়মের কাজ, জবরদখলের কাজ, বেআইনি পার্কিং, জবরদখল করে সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ, এই কালো জায়গাগুলো বোঝাতে চেষ্টা করলাম। প্রশ্ন এখন বোধোদয় কেন, এবং এইটা কি সত্যিই ভবিষ্যতে কাজটা চলবে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। তবে এখন এখানেই শেষ করছি। তোলার মাস্টার চাইছি না। সর্ষের মধ্যে ভূত আছে। চোখ কান খোলা রাখবো। আমার তো কোনো গায়ে লাগার কোনো ব্যাপার নেই।